নমস্কার, আমি পিনাকি হালদার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রুল 50, রেজিস্ট্রেশন 2024-25, সেশন 2024-26। আমি চতুর্থ সেমিস্টারের EPC3-র টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ বাই স্টুডেন্ট এই বিষয়ে আজ প্রেজেন্টেশন দিতে চলেছি। আমার প্রেজেন্টেশনের টপিকের নাম হলো শ্রী চৈতন্য ও বাংলায় ভক্তিবাদ, সমাজ, সংস্কৃতি ও ধর্মে প্রভাব। প্রথমেই চলে আসি ভূমিকায়। খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার প্রসার জোরদার হয়েছিল শ্রী চৈতন্যের দ্বারা। জাত, ধর্ম, বর্ণ এসব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তি প্রচার একটা আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়েছিল। এবারে আমরা চলে আসছি সমাজের বিষয়। তখন সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতেন এবং বিভিন্ন জাতের মানুষও বসবাস করতেন। যেমন তখনকার সময়ে বসবাস করতেও তাঁতি, গোয়ালা, গন্ধর্ব বণিক, তাম্বুলি, বাদ্যকর, সাপে কাটার চিকিৎসক, বণিক, শাঁখারি, মালাকার ইত্যাদি। আচ্ছা, সমাজে সেই সময়ে বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন জাতের মানুষ বসবাস করত। সমাজে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতের মানুষ বসবাস করবার ফলে সেই সময়ে বিভিন্ন ধরনের কোলাহল তাদের মধ্যে দেখা যেত। এরপরই আমরা চলে আসছি সংস্কৃতিতে। আচ্ছা, সংস্কৃতিতে এখানে কতগুলো ভাগ আমরা দেখতে পাচ্ছি, যেমন খাদ্যাভ্যাস, ভাষা, পোশাক, শিক্ষা ও বিনোদন। প্রথমেই আমরা আলোচনা করে নিচ্ছি খাদ্যাভ্যাস নিয়ে। সেই সময় খাদ্যাভ্যাসের বিভিন্ন তালিকা আমরা বইয়ের মধ্যেও দেখতে পাই, যেমন শাক, মুগের ডাল, বেশি করে ঘি দিয়ে মাখা ভাত, পটল, অন্যান্য সবজির তরকারি, কচি নিম পাতা, বেগুন মোচার ঘন্ট ইত্যাদি। আচ্ছা, খাদ্যাভ্যাসের পরে আমরা চলে আসছি ভাষায়। ভাষার মধ্যে সেই সময় দেখা যেত মানুষ প্রধানত বাংলা ভাষাতেই কথা বলতো, সাধারণ মানুষ। কিন্তু প্রশাসনিক কাজকর্ম চলতো ফার্সি ভাষাতে, কারণ ফার্সি ভাষা চলতো ইসলাম বা যারা আমাদের শাসক ছিল, মুসলিম শাসক ছিল, তাদের ভাষা অনুসারে। তাই ফার্সি ভাষা ছিল অফিসিয়াল ভাষা, আর সাধারণ মানুষ ব্যবহার করত বাংলা ভাষা। আর আমাদের দেশ যেহেতু সনাতন ধর্ম বা সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তাই সংস্কৃত ভাষারও একটা প্রচলন ছিল। এই সংস্কৃত ভাষার প্রচলনটা প্রধানত ছিল বিভিন্ন ধরনের পাঠশালা, টোল, চতুষ্পাঠী বা ধর্মকেন্দ্রিক ভাবে। এরপরে আমরা চলে আসছি পোশাক। পোশাকের ক্ষেত্রে তখন পুরুষেরা সাধারণত ব্যবহার করত ধুতি, আর মহিলারা ব্যবহার করত শাড়ি। তখনকার দিনে মহিলারা ব্লাউজের ব্যবহার জানতেন না বা করতেন না। এরপরে আমরা চলে আসছি শিক্ষা। আচ্ছা, শিক্ষা বিষয়ে আমরা দেখতে পাই যে নবদ্বীপকে তখন বলা হতো বাংলার হার্ভার্ড, কারণ তখন বাংলায় এই নবদ্বীপকে কেন্দ্র করে বিভিন্ন স্থানের মানুষ এসে পড়াশোনা করতেন, শিক্ষা গ্রহণ করতেন। বিভিন্ন চতুষ্পাঠী এখানে ছিল, যার মধ্যে এখনো কিন্তু কিছু অবশিষ্ট আছে। এছাড়া তখনকার দিনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল প্রধানত সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তখনকার দিনে সাধারণত শিক্ষা ব্যবস্থাটা উচ্চবিত্ত মানুষেরাই ভোগ করত, বিশেষ করে ব্রাহ্মণ বা এই ধরনের সম্প্রদায়ের মানুষেরা। আর অন্যান্য দিকে ইসলামীয় যে ভাবধারা ছিল, সেই ভাবধারায় পড়াশোনা চলতো শুধুমাত্র প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রিক যারা আমলা ছিল তাদের মধ্যে। এরপরে আমরা চলে আসছি বিনোদন। তখনকার দিনে বিনোদন বলতে
আজকের মতো এইরকম ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরকম ছিল না। তখনকার দিনের বিনোদন বলতে সাধারণত মানুষ বিভিন্ন কীর্তন, পূজা অনুষ্ঠান বা ইত্যাদি ইত্যাদি করত। সাধারণত মানুষ সচরাচর বিনোদনের এখনকার মতন প্রচুর সুযোগ পেত না। তখনকার দিনে মহিলারা প্রধানত পুকুর ঘাটে গিয়ে কথা বলবার বা অন্যান্যদের সাথে আলাপ পরিচয় করবার সুযোগ পেত, আর পুরুষেরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা যেত। এই ছিল বিনোদন। এরপরে আমরা চলে আসছি ধর্মে। হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্যবাদ। তখনকার দিনে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদ পরস্পর সম্পৃক্ত ছিল। ব্রাহ্মণ্যবাদটা কিরকম ছিল? ব্রাহ্মণ্যবাদে প্রধানত ব্রাহ্মণরা চেষ্টা করত তাদের আধিপত্য বজায় রাখবার। তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে অন্যান্য সম্প্রদায়ের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে দিয়ে নিজেরাই সমস্ত ক্ষমতা ভোগ দখল করতে চাইতো। এটাই ছিল ব্রাহ্মণ্যবাদ। ফলে অন্যান্য মানুষেরা কি হতো? বঞ্চিত হতো। তারা এই জন্য ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যাবার চেষ্টা করত। আচ্ছা, ইসলাম ধর্ম ও ইসলামীকরণ। ইসলাম ধর্ম ও ইসলামীকরণ প্রধানত হয়েছিল সেই সময় যারা শাসক ছিল তারা ইসলাম ধর্মের অনুরাগী ছিল। সেই জন্যে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদের সুযোগে তারা অন্যান্য মানুষদেরকে ধর্মান্তকরণ করতেন বা জোর করেও ধর্মান্তকরণ করতেন, বিবাহের মধ্যেও ধর্মান্তকরণ করতেন, এইভাবে বিভিন্নভাবে ধর্মান্তকরণ করতেন। আচ্ছা, উভয়ের খারাপ দিকের প্রতি গণ আন্দোলন ও বৈষ্ণব সম্প্রদায়ের উৎপত্তি। কি হয়? এই যে ব্রাহ্মণ্যবাদ এবং ইসলাম ধর্মের ইসলামীকরণ, এই দুটির প্রতি মানুষ বিরক্ত হয়ে উঠেছিল। ফলে তারা কি করতে চায়? তারা চায় একটা ভালো শান্তির জায়গা। তারা চায় সেই সমস্ত কি বলবো, অশান্তির জায়গা কাটিয়ে উঠে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে বেঁচে থাকতে। তাই সেই সময়ে শ্রী চৈতন্যকে কেন্দ্র করে গড়ে ওঠে বৈষ্ণব সম্প্রদায়। তিনি কি করেন? নাম গানের মাধ্যমে এই সমাজ ব্যবস্থাটাকে নতুনভাবে গড়তে চেয়েছিলেন। তিনি আন্দোলন করেছিলেন এই বৈষ্ণব আন্দোলন। এই বৈষ্ণব আন্দোলন প্রধানত বৈষ্ণব ধর্মকেন্দ্রিক আন্দোলন। বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্মের অন্তর্গত হলেও তাতে কোনো বাধা বিপদ ছিল না। সবাই এতে অংশগ্রহণ করতে পারত, কারো কোনো বাধা ছিল না। মুসলিম বা অন্যান্য জাতের মানুষেরাও অংশগ্রহণ করতে পারত। ফলে এতে মানুষ আরো বেশি আকৃষ্ট হয় এবং দলে দলে মানুষ এতে যোগদান করেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি উপসংহারে। বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলে একদিকে দরিদ্র মানুষেরা সমাজে সম্মান পায়, কারণ বহু মানুষ সম্মান পেত না সাধারণ মানুষেরা ব্রাহ্মণ্যবাদের ফলে, কারণ তারা ছুতমার্গ বিভিন্ন বের করে তাদেরকে অবহেলা করতেন, বা যারা ইসলাম ধর্মের শাসক ছিলেন তারাও বিভিন্নভাবে অন্যান্য ধর্মের মানুষদেরকে অবহেলার চোখে দেখতেন। এরপরে আমরা আসি, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, কারণ সেই সময় মানুষ তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ছিল না। শ্রী চৈতন্যদেব কি করেন? তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। এরপরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে তারা। অন্যায়ের বিরুদ্ধে, কারণ তারা দেখছিল তারা দীর্ঘদিন ধরে শোষিত হচ্ছিল ব্রাহ্মণ্যবাদের দ্বারা এবং ইসলামীকরণের দ্বারা। এই জন্য তারা প্রতিবাদ করতে শেখে। তাদের স্বাধীন চেতনার উন্মেষ ঘটে। তাদের স্বাধীন চেতনার উন্মেষ ঘটেছিল সেই সময়ে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে, কারণ তিনি দেখিয়ে দিয়েছিলেন যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, এবং সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। গোটা আন্দোলনটাই চলেছিল শান্তিপূর্ণভাবে। এখানে কোনো অস্ত্রের ব্যবহার হয়নি। এই যে এখন বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করে থাকি শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনের কিন্তু একটা বিরাট অংশ তখনকার সমাজেও প্রচলিত ছিল, সেটার আমরা উল্লেখ এখানে পাই। আচ্ছা, এই গোটা এই আন্দোলনটা ছিল ভক্তিকে কেন্দ্র করে। এই ভক্তিকে কেন্দ্র করে প্রধানত শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিকে কেন্দ্র করেই এই আন্দোলনটা হয়েছিল। এখানেই আমাদের আলোচনা আজকে শেষ হলো। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা কিছু বলবার থাকে তোমরা জানাতে পারো।
সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।